তৃণমূল কংগ্রেসের আমলে একটা অভিযোগ সবসময় সামনে আসে যে ভোট মানে কোথাও গিয়ে সন্ত্রাস, কোথাও গিয়ে একটা হিংসা, নজিরবিহীন ঘটনা। আমি মনে করি যে রাজ্যের মানুষের স্বার্থে এই মমতা ব্যানার্জির সরকার যত তাড়াতাড়ি উৎখাত করা যায় তত ভালো। বর্তমান সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, সততার প্রসঙ্গে সেক্ষেত্রেও আপনি সরব হয়েছেন। তো মমতা ব্যানার্জি কোনোদিন সৎ ছিলেন না, এখনও নয়। রামমোহন মারা গিয়েছেন 1833 খ্রিস্টাব্দে, আর আমাদের এই বিধানসভাটা হয়েছে 1950 খ্রিস্টাব্দে। উনি সেই বিধানসভাতে রামমোহনকে দিয়ে সতীদাহের উপর আইন পাশ করিয়ে নিতে পারেন। কাজ করতে দেওয়া হয় না, ইনস্ট্রাকশন দেওয়া হয় না, কষ্ট লাগে না এই কথাগুলো শুনলে? গুন্ডা বদমাশরা তাদের মর্দানি দেখায় তখনই যখন জানে যে পুলিশের লোকেরা তাদেরকে ওই মর্গে তো পাঠাবে না, হাজতেও পাঠাবে। তো একজন লোক যখন মারা যাচ্ছে তখন ও জল চেয়েছিল, তো এই এমপির ছেলে বলে ওর মুখে প্রস্তাব করে দিয়েছে। যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী দরদ উঠবে কেন যদি তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকবেন? কিন্তু মমতা ব্যানার্জির কাছে তো কিছু বলার মতোরই সুযোগ নাই। উনি পুরোটাই অন্যায়ের উপরে চলেন। একের পর এক মন্ত্রী গ্রেফতার হচ্ছে, টাকার পাহাড় সামনে এসছে, আপনারা সেগুলো প্রচার করছেন যে তিনি ফোন করেছিলেন মমতা ব্যানার্জিকে। কিন্তু তিনি তো দাবি করছেন ডায়মন্ড হারবারই এখন মডেল। আপনি যদি ভোট লুটের মডেল বলেন তাহলে ডায়মন্ড হারবার অবশ্যই মডেল। সঞ্জয়ের একার পক্ষে সেই কাজটা করা সম্ভব? রেপ এবং মার্ডার কেসের ময়নাতদন্ত সূর্যাস্তের পর হয় না, এটা রাত্রিবেলাতেই হয়েছিল। যিনি ওই পোস্টমর্টম দলের প্রধান ছিলেন তিনি বলেছিলেন যে একজন শাসক দলের নেতা বলেছিলেন যদি আজকে রাত্রে না করা হয় তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে। মমতা ব্যানার্জি সততার কথা যদি বলতে চান তাহলে ওই সোনার পাথর বাটি ধরনের কথা। এমন একটা গ্রামে তার জন্ম যেখানে প্রাইমারি স্কুল ছিল না। সভ্যতার আলো থেকে বহু যোজন দূরে থাকা সেই গ্রাম থেকে কিন্তু তিনি পৌঁছে গিয়েছিলেন একেবারে প্রশাসনের শীর্ষস্তরে। আর যদি তার জীবন নিয়ে বলা যায়, তার বায়োপিক নিয়ে পুরোভাবে যদি বলিউডে কাজ হতো তাহলে হতেই পারতো সেটা ব্লকবাস্টার। তিনি অবসরপ্রাপ্ত আইপিএস নজরুল ইসলাম, যার সততা, যার লড়াই আজও বহু পুলিশ অফিসারকে অনুপ্রেরণা যোগায়। তাকে নিয়ে একাধিক পডকাস্ট হয়েছে। তবে আজ ডিজিটাল খবরিলাল বাংলার এই ইলেকশনের আড্ডায় আমরা দাদার থেকে একেবারে অর্থোডক্স কিছু প্রশ্নের বাইরে গিয়ে আরো অনেক কিছু জানার চেষ্টা করব। দাদা, স্বাগত জানাই, ওয়েলকাম। কেমন আছেন? আমি ভালো আছি। আপনার কাছে আপনার সাথে কথা বলা, আপনার সাথে ইন্টারভিউ করার সুযোগ সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা, এবং অনেক খবর আপনার ঝুলিতে রয়েছে। প্রথমে যেটা দিয়ে আমি শুরু করতে চাইবো যে এখন ইলেকশন, নির্বাচন মানেই আমরা দেখি এই সেন্ট্রাল ফোর্সের ঢল এবং কমিশনের একটা রক্তচক্ষু। আপনি বাম আঙুলের নির্বাচনও দেখেছেন। তৃণমূল কংগ্রেসের আমলে একটা অভিযোগ সবসময় সামনে আসে যে ভোট মানে কোথাও গিয়ে সন্ত্রাস, কোথাও গিয়ে একটা হিংসা, নজিরবিহীন ঘটনা। আমরা খুব র্যাগিং এর কথা শুনতাম, ক্যাডার বাহিনীর কথা শুনতাম বাম আমলে। কিভাবে হতো সেই সময়ের নির্বাচন? দেখুন, অন্য জায়গায় কিভাবে হতো সেটা আপনারাও জানেন, পুরোটা জানেন না। আমি যেখানে নির্বাচনে ডিউটি করতাম তো সেখানে এরকম রিগিং বা বেআইনি কাজকর্ম হতে পারতো না। ধরুন, আমি 80-র দশকে শিলিগুড়িতে অ্যাডিশনাল এসপি ছিলাম। আপনি যদি এখনও সেখানে বয়স্ক লোকদের সঙ্গে কথা বলেন যারা আমার কাজ করা ওখানে দেখেছেন তাহলে তারা বলবেন। আর 90-র দশকে আমি কলকাতা পুলিশে ছিলাম। তা আমি একটা উদাহরণ দিচ্ছি। পৌরসভার ভোটে তখন কমিশনার ছিলেন তুষার তালুকদার। তিনি আমাকে ডেকে বললেন যে দেখো, গতবার এখানে ভোটে বোমা পড়েছে, গুলি চলেছে, খঞ্জখম হয়েছে। আমি তোমাকে এখানে ডিউটিতে যে এই জন্য যে এটা বন্ধ করতে হবে। মানে ফ্রি ফেয়ার ইলেকশন বলতে যেটা বুঝি সেটা করতে হবে। তো আমি খুব বেশি কিছু করিনি। আমি সব রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের ডেকে বলে দিলাম যে দেখুন,
আমার ডিউটিতে এখানে পড়েছে, আমি থাকব ভোটের দিনও। আমি যদি কোনো ব্যক্তিকে দেখি যে সে বোমা ছুড়ছে বা গুলি করছে, তাহলে তার পরিচয় জানতে যাব না, আমার লোকদেরকে বলবো গুলি করে ওখানে ফেলে দেবে। যদি মরে যায় তাহলে মর্গে যাবে, আর যদি বেঁচে থাকে তাহলে হাজতে যাবে। তখন তার পরিচয় জিজ্ঞেস করব, অন্য কিছু কথা হবে না। দেখুন, আমি ছিলাম, সেই লোকজনকে যারা আগের বারও সেখানে ভোটের ডিউটিতে ছিল তাদেরকে নিয়ে আমি ডিউটি করেছি। আপনারা খবর নিন, কিছু লোক এখনও আছে। মানে আমার মনে আছে একটা চ্যানেলে এরকম ইন্টারভিউর সময় শাসক দলের কোনো নেতা আপত্তি করেছিলেন যে আপনি যখন ডিউটি করেছিলেন এগুলো কি বন্ধ করতে পেরেছিলাম? তা আমি দু একজনের নাম বলেছিলাম শাসক দলের। তো সেই চ্যানেলের যিনি সঞ্চালক ছিলেন তিনি শাসক দলের কলকাতার এক নেতাকে ফোন করেছিলেন এবং তিনি মেনে নিয়েছিলেন যে আমি এগুলো করতে দিইনি কিছু। তার মানে যদি সঠিকভাবে নির্বাচন পরিচালনা করা যায় তাহলে তো সম্ভব। সঠিকভাবে যারা ডিউটিতে থাকেন, যদি পুলিশ অফিসাররা ঠিকভাবে ডিউটি করেন, যদি প্রিজাইডিং অফিসার পোলিং অফিসাররা ঠিক রকম ডিউটি করেন, তাহলে কোনো রকম রিগিং হওয়া সম্ভব নয়, কোনো রকম অশান্তি হওয়া সম্ভব নয়। আমি যেখানে ডিউটি করেছি এটা সম্ভব, আমি করিয়ে দেখেছি, আমি কাল্পনিক কথা বলছি না। আমি এখনও বলছি যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় আমি এই ঝামেলা ছাড়া ভোট করিয়ে দিতে পারি। মানে এই 2026-এর নির্বাচনও এখন এমন একটা টালমাটাল অবস্থা আমরা গত নির্বাচনের গুলোতেও দেখেছি, সেখানেও সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব করা সম্ভব। আমি আপনাকে একটা কথা বলছি, এটা আমার বইয়ে লিখেওছি। আমি এবার যে নির্বাচনের ব্যাপারে একটা বই লিখেছি যে রাজ্যে পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব। তো সেই কিভাবে সম্ভবে আমি একটা জায়গায় লিখেছি যে গুন্ডা বদমাশরা তাদের মর্দানি দেখায় তখনই যখন জানে যে পুলিশের লোকেরা তাদেরকে ওই মর্গে তো পাঠাবে না, হাজতেও পাঠাবে না। যদি তারা জানে যে তাদেরকে মর্গে যেতে হতে পারে কিংবা হাজতে যেতে হতে পারে, তাহলে তারা মর্দানি আর দেখায় না, তখন ওই ইঁদুরের মতো থাকে। একটা অভিযোগ সবসময় শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেন্ট্রাল ফোর্সকে তারা ম্যানেজ করে, এই অভিযোগ বিরোধীরা সবসময় করছে এবং এই 2024-এর নির্বাচনের সময় আমরা শুনেছি একেবারে প্রধান বিরোধী দল বিজেপির তরফে এই অভিযোগ সামনে এসছে। সত্যি একটা সেন্ট্রাল ফোর্স তাকে কি ম্যানেজ করা সম্ভব? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। এই কিছুদিন আগে বেলডাঙ্গায় রেল অবরোধ, রাস্তা অবরোধ আপনারা দেখলেন তো। এই অবরোধটা তোলার দায়িত্ব তো স্থানীয় পুলিশের, যেখানে থানা আছে, তার উপরে ডিএসপি আছে, এসডিপি হিসেবে থাকতে পারে, তারপরে এসপি আছেন, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, তাদের দায়িত্ব। তো ধরুন এসে যারা অবরোধ করছে তাদেরকে কমান্ড করা হলো যে আপনারা অবরোধ তুলে নিন। তারা যদি তুলে নেয় মিটে গেল। যদি তারা তুলে না নেয় তাহলে কি হবে? তাহলে তো বল প্রয়োগ করে তুলতে হবে। তো তারা যদি সংখ্যায় এত বেশি হয় এবং এত সংগঠিত হয় যে সেখানে স্থানীয় থানায় যে পুলিশের লোক আছে তাদের বলের দ্বারা সেটা সম্ভব নয়, তখন কি করা হয়? যার জন্য দেখবেন আমাদের রাজ্যেও, কেন্দ্র বাহিনীর কথা বাদ দেন, আমাদের রাজ্যেও 11টা স্টেট আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে, 3টে ইএফআর ব্যাটালিয়ন আছে, কলকাতা পুলিশের 8টা কলকাতা আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে। একটা ব্যাটালিয়ন মানে মোটামুটি 1000 লোক। তো এই লোকগুলো কি করে? যখন এরকম দরকার হয় এখানে স্থানীয় পুলিশকে সাহায্য করার জন্য মোতায়েন করা হয়। আচ্ছা, তাহলে এদের দায়িত্ব কী হলো? স্থানীয় পুলিশ যদি তুলতে বলে, বল প্রয়োগ করতে বলে এরা বল প্রয়োগ করবে, যদি দাঁড়িয়ে থাকতে বলে এরা দাঁড়িয়ে থাকবে। তো কেন্দ্রীয় বাহিনী, আপনি সিআরপিএফ বলুন, বিএসএফ বলুন, সিআইএসএফ বলুন, আইটিবিপি বলুন, আসাম রাইফেল বলুন, সকলেই এই রকম আর্ম পুলিশ। তারা যখন রাজ্যে আসলো তাদেরকে কারো অধীনে কাজ করতে দেওয়া হয়। যার অধীনে দেওয়া হলো
তিনি যদি ইনাদেরকে কোনো কাজে লাগান তাহলে তারা কাজ করবেন, যদি না লাগান তো দাঁড়িয়ে থাকবেন। আমি উদাহরণ দিচ্ছি, আমি যেটা দেখেছি, এটা সামনাসামনি না, টিভি চ্যানেলে। এই ভাঙড়ে দেখেছি, ঘাটালে দেখেছি, অন্য জায়গায় কোনো মনে নেই, এই দুটো জায়গায় খুব পরিষ্কার আমার মনে আছে। আমাদের দেশে নির্বাচনী আইন অনুসারে যিনি প্রার্থী তিনি যে কোনো বুথে ঢুকে দেখতে পারেন যে ভোটটা আইন অনুসারে হচ্ছে কিনা। যদি না হয় তাহলে তিনি তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেয় সেটা করতে পারেন। কিন্তু ভাঙড়েও দেখেছেন যিনি প্রার্থী ছিলেন, ঘাটালেও দেখেছি যিনি প্রার্থী ছিলেন, তারা যাচ্ছেন, সেখানে শাসক দলের গুন্ডা বদমাশেরা তার পথ আটকে দিচ্ছে, বুথে ঢুকতেই দিচ্ছে না, এবং যেসব কথা বলছে সব অপ্রাসঙ্গিক। কিন্তু সেখানে যে পুলিশের লোকেরা ডিউটিতে আছেন তারা তাদেরকে মানাও করছেন। প্রথমত এরকম জমায়েত হওয়ার কথা নয়। দেশের আইন অনুসারে নির্বাচনের সময় আগে যেটা 144 ধারা ছিল, এখন 163 ধারা হচ্ছে, সেই ধারা লাগু থাকে। তো সেখানে লোকের জমায়েত করার কথা নয়, জমায়েত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেওয়া উচিত। আমি যখন ডিউটিতে ছিলাম আমি এরকম ব্যবস্থা নিয়েছি, আপনি যদি চান আমি উদাহরণ দিয়ে সেটা বলতে পারি। কিন্তু যারা ডিউটিতে আছে তারা কেন্দ্রীয় বাহিনী তো দূরের কথা, রাজ্যের যে বাহিনী আছে তাদেরকেও কাজ করতে বলছে না, কেন্দ্রীয় বাহিনীকেও কাজ করতে বলছে না। এই দুটো ক্ষেত্রেই আমি কেন্দ্রীয় বাহিনীকে একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। না থাকে কিভাবে? হ্যাঁ, তো এইটা হচ্ছে তাদেরকে কাজে লাগানো হয় না, ম্যানেজ করা। যেটা লোকে দেখে যে তাদেরকে ভালো করে খাওয়া হয়, মাছ মাংস কিছু দ্রব্যও খাওয়ানো হয়, আমি সেটা নাই বললাম, কোথাও বেড়াতে পাঠিয়ে দেওয়া হয়, সেগুলো ছাড়াও তারা যদি ডিউটিতে হাজিরও থাকে তো তাদেরকে দিয়ে কাজ না করালে তারা কি করে কাজ করবে? তাদের তো কোনো দায়িত্ব দিয়ে পাঠানো হয় না। তো এইটা আপনাকে কেন্দ্রীয় বাহিনীর কথা যদি বুঝতে হয়, এই যে কোম্পানি আসছে না, ওই কয়েক কোটি কোম্পানিও যদি আসে আর তাদেরকে যদি ঠিকমতো ব্যবহার না করা হয় তাহলে একই জিনিস হবে। কিন্তু এই যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, বারবার এরকম একটা অভিযোগ আসে, বিরোধী রাজনৈতিক দলের কথা ছেড়েই দিলাম, সাধারণ মানুষও বলে আপনি এত সততার সঙ্গে কাজ করেছেন এবং যেরকম বললেন যে কাজ করতে দেওয়া হয় না, ইনস্ট্রাকশন দেওয়া হয় না, কষ্ট লাগে না এই কথাগুলো শুনলে? কষ্ট মনুষ্যত্ব কারো থাকলে তো কষ্ট লাগবে। দেখুন, আমার একটা সুবিধা বা অসুবিধা যাই বলেন, আমি চাকরি জীবনের প্রথম থেকে ঠিক করেছিলাম, এখনও আমি সেই তত্ত্বে বিশ্বাস করি যে আমি একজন সৎ মানুষ হয়ে জন্মেছি, সৎ মানুষ হয়ে মরব। মানে আমি একটা কথা বলছি, আমি তখন ক্যালকাটা এয়ারপোর্টে অ্যাডিশনাল এসপি, তখন ডিজি ছিলেন যিনি বিকাশ কলি বসু, তিনি আমাকে একটা ব্যাপার নিয়ে ডেকে কথাবার্তার পর যেটা বলতে চান যে পুলিশে কাজ করতে হলে আমি ইরেগুলার কাজ একটা করতে চাইছিলাম না, তো বলছে এগুলো করতে হয়। তা আমি তাকে সরাসরি তখন বলি যে দেখুন, আমি প্রথমে একজন মানুষ, তো আমার সৎ মানুষ থাকার সঙ্গে যদি পুলিশ থাকার কোনো বিরোধ হয় তাহলে আমি পুলিশ থাকবো না, কিন্তু আমি সৎ মানুষ থাকবো। উনি তারপর আমাকে আর কোনো কথা বলেনি, ছেড়ে দিয়েছিলেন। তো এইরকম অনেক উদাহরণ আছে যে আমি খুব স্ট্রেট কাট কথা বলতাম, যার জন্যে আমাকে সাজানো তো হতে হয়েছে। তো অবশ্যই বিরাগভাজন হতে হয়েছে। যে আমাকে দেখুন, কোনো জেলার এসপি করা হয়নি, কোনো রেঞ্জের ডিআইজি করা হয়নি, কোনো জোনের আইজি করা হয়নি, আমাকে সিপি করা হয়নি, আমাকে ডিজি করা হয়নি। আক্ষেপ লাগে? না, আমি দেখুন, আপনি যদি এসব ভাবেন যে আমি সিপি হয়নি, ডিজি হয়নি, তাহলে এই চাকরিতে এসে কী লাভ? পুরোটা ব্যর্থ। কিন্তু আমি অন্যভাবে ভাবি যে দেখুন, আমি পুরো 3 দশকের বেশি পুলিশে কাজ করেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো লোক বলতে পারে না যে আমি অসৎ হয়ে গেছি। এখনও পর্যন্ত কোনো লোক বলতে পারে না যে আমি রুড হয়ে গেছি, রুড়ো মানে অসংসদীয় কথাবার্তা বলি। এখনও পর্যন্ত কেউ বলতে পারে না যে আমি অন্যায় কাজ করেছি পুলিশের ক্ষমতার ব্যবহার করে। তো এটাও তো একটা সাফল্য। এক্স্যাক্টলি। হ্যাঁ, তা আমি এইভাবে ভাবি। যেমন আমি আপনাকে বলছি, আমি যখন কথা বলেছিলাম আমার প্রথম পোস্টিং ছিল বোলপুরে ট্রেনিংয়ের পর। তো সেখানে একটি জায়গায় মানে পাশাপাশি গ্রামে তৎকালীন শাসক দলের এমএলএ এবং এমপির বাড়ি।
তার পাশের গ্রামেই বিরোধী দলের অধীনে সেখানে পঞ্চায়েত প্রধান ছিল। তো একদিন সে এমএলএ এবং এমপির ছেলেরা ৫-৬ হাজার লোক জড়ো করে সে বাড়িতে আক্রমণ করে, ধান কাটার ফসল কাটার অজুহাতে জমায়েত করে। তারপরে বাড়ির মেয়েরা বেরোলে তাদের কাপড় ধরে মেয়েরা ন্যাংটো হয়ে গিয়ে জলে ডুব দেয় সম্মান রক্ষার জন্যে। আর পুরুষ মানুষদের ধরে মারধর করছিল। তো একজন লোক যখন মারা যাচ্ছে তখন ও জল চেয়েছিল, তো এই এমপি ছেলে বলে ওর মুখে প্রস্রাব করে দিয়েছিল। লোকটা পরবর্তীকালে মারা যায়। তো আমার এত খারাপ লেগেছিল যে সেই এমপি ছেলেকে এবং সব এমএলএকে ধরে নিয়ে এসে হাজতে রাখি, অ্যারেস্ট করে নিয়ে আসি এবং তাদেরকে কোর্টে পাঠাই। আমাকে বেল দেওয়ার জন্যে অনেকে অনুরোধ করেছিলেন। যারা অনুরোধ করেছেন তার মধ্যে এসপি ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, ডিজির পক্ষ থেকে ডিআইজি হেডকোয়ার্টার ছিলেন। তো ডিআইজি হেডকোয়ার্টারের সঙ্গে তো আমার তো একটু বাক্য বিনিময় হয়ে গেল এই নিয়ে। তো উনি আমাকে বলছিলেন যে তুমি ধরে তো অন্যায় করেছো, তো বেল দিয়ে দাও। তা আমি বললাম নন কগনাইজেবল অফেন্স, আপনিও জানেন আমিও জানি যে আমরা বেল দিতে পারি না, কোর্ট থেকে বেল দিতে হবে। তো তিনি এত রেগে গেলেন, বলে তুমি আমাকে আইন শেখাচ্ছ, আমি তোমার থেকে অনেক বেশি বছর ধরে চাকরি করছি, আইন আমাকে শেখাতে এসো না। তা আমি বললাম যে স্যার বেশি দিন চাকরি করলেই যদি সে যা বলছে সেটা আইন হয়, তাহলে আপনার ওখানে যে হেড কনস্টেবল কাজ করে ও আপনার থেকে বেশি দিন চাকরি করছে, ওকে ডিআইজির চেয়ারে বসান, আপনি হেড কনস্টেবল হন। একদম ফোন কাট। তারপরে এখান থেকে পরে ডিজি হয়েছিলেন আইভির এসএস একজন, তিনি গেলে আমাকে বোঝালেন যে দেখো তুমি তো বেল দিতে পারবে না, তো তুমি যদি ছুটিতে যাও তাহলে অন্য কেউ চার্জে এসে যদি বেলটা দিয়ে দেয় তোমার আপত্তি আছে? আমি বললাম আমার তো আপত্তি আছে, আমি এটা জেনে যাব যে বেল দেওয়ার জন্য আমি ছুটি নিচ্ছি, তা আমি কেন নেব? আমি নেব না। তখন উনি বললেন যে দেখো তুমি তাহলে ওই তোমাকে কোনো জেলার এসপি করবে না, তোমাকে কোনো দিন সিপি করবে না, তোমাকে ডিজি করবে না। তা আমি বললাম যে স্যার আমাদের নেতাজির নাম তো আপনি শুনেছেন, তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন না প্রধানমন্ত্রী ছিলেন? আপনি এমপির কথা বলছিলেন, সেই সময় সেখানকার এমপি এবং এমএলএ তাদের নামটা বলা যাবে? হ্যাঁ, কেন বলা যাবে না। বনমালী দাস ছিলেন এমএলএ, গদাধর শাহ ছিলেন এমপি। আমি তো তাদেরকে অ্যারেস্ট করেছিলাম, কাগজ কলমে আছে, আমার বইয়ে এটা আমি লিখেওছি। আমার যে বকুল দ্বিতীয় পর্ব আছে সেখানে আমি এই ঘটনার কথা লিখেওছি। তাহলে সততার সাথে যদি কাজ করতে হয় তাহলে কোথাও না কোথাও গিয়ে প্রশাসনের সাথে একটা সংঘাতের ক্ষেত্রে না না, সংঘাতে তৈরি হওয়ার প্রশ্ন তখনই আসছে যখন আপনার উপরে যারা আছেন তারা আপনাকে বেআইনি কাজ করতে বলবে, আপনি করবেন না তখন। মানে তারা যদি কম্প্রোমাইজ না হন। হ্যাঁ, ধরুন আমার দেখবেন যদি আমার জীবনীটা পড়েন পুলিশের, তাহলে দেখবেন যে নিচের অফিসারদের সঙ্গে আমার কখনো বিরোধ হয়নি, বরং তারা এখনও আমাকে যথেষ্ট সম্মান করেন এবং তারা আমার অধীনে কাজ করলে সুখী হতেন। যারা ঘুষ খান না তারা তো বটে, এমনকি যারা ঘুষ টুস খেতে অভ্যস্ত তারাও, কারণ সম্মানের সঙ্গে কাজ করতে পারতেন। কিন্তু আমার যখনই কোনো সংঘাত হয়েছে সেটা হয় আমার উপরের আইএস আইপিএস অফিসারদের সঙ্গে, আর না হলে রাজনৈতিক নেতাদের সঙ্গে, কারণ তারা আমাকে বেআইনি কোনো কাজ করতে বলতেই পারতেন না, সাহসই করতেন না। সকলেই জানতেন যে আমাকে দিয়ে বেআইনি কাজ কিছু করানো যাবে না। হ্যারাসও তো হতে হয়েছে আপনাকে সেই সময় প্রচুর। হ্যারাস হইতেছি মানে আমি যে বোলপুরের কথা বললাম, যেহেতু আমি এদেরকে অ্যারেস্ট করেছিলাম, তারপরে আমাদেরকে ধমকানোর জন্য এখান থেকে মন্ত্রীরা এমপিরা গিয়েছিলেন, আমি সোজাসুজি উত্তর দিয়ে দিয়েছিলাম, মানে সেটা খুবই অ্যাপ্ট উত্তর ছিল। তো তার ফলে আমার তো 1 মাসের আগে ওখান থেকে ট্রান্সফার হতে হয়েছে। কতবার বদলি হয়েছে পুরো চাকরি জীবনে? পুরো চাকরি জীবনে ধরুন আমার 37 বার মতো আমি ট্রান্সফার হয়েছি, কিন্তু এমন অনেক বদলি আছে যেগুলো আমার মানে কার্যকর করতে হয়নি। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমার
শিলিগুড়ি থেকে বদলি হলো ব্যারাকপুরে একটা ব্যাটালিয়নে। কিন্তু আমি ব্যারাকপুরের ব্যাটালিয়নে জয়েন করার আগেই ডিজিপি গভর্নমেন্টের সঙ্গে কথা বলে আমার চেঞ্জ করে আমাকে ক্যালকাটা এয়ারপোর্টে পোস্টিং করালেন। অর্থাৎ ওটা আমার বদলি হলে আমাকে পালন করতে হয়নি, পালন করার আগেই ওটা রদ হয়েছে। যেমন আমি আবার ক্যালকাটা এয়ারপোর্ট থেকে আমার বদলি হলো পুরুলিয়ায় স্টেট আর্ম পুলিশ 11 ব্যাটালিয়নে, কিন্তু সেখানে আমি যাওয়ার আগেই আমার ট্রান্সফার বদলি হয়ে আমার ব্যুরো অফ ইনভেস্টিগেশন এসপি হিসেবে পোস্টিং হলো। তো এরকম ধরলে এটা অনেক হবে, কিন্তু ওগুলো বাদ দিয়ে যেগুলো আমাকে পালন করতে হয়েছে সেগুলোর সংখ্যাই 37। বর্তমান সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, সততার প্রসঙ্গে সেক্ষেত্রেও আপনি সরব হয়েছেন। মমতা ব্যানার্জির সততার কথা যদি বলতে চান তাহলে ওই সোনার পাথর বাটি ধরনের কথা। বাটি সোনার হয় অথবা পাথরের হয়, সোনার পাথর বাটি হয় না। তো মমতা ব্যানার্জি কোনোদিন সৎ ছিলেন না, এখনও নন। তিনি সব দিক দিয়ে অসৎ, সত্যি কথা বলেন না, ঠিক কথা বলেন না, সব সময় ভুল কথা বলেন, মিথ্যে কথা বলেন, এবং একটা কথা বলে পরক্ষণেই সেটা অস্বীকার করতে অনুতাপ হয় না। দেখুন, তিনি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিকে পিএইচডি করে ডক্টরেট লিখতে শুরু করেছিলেন। সবাই যাকে জিজ্ঞেস করলে বললাম ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছি। দেখা গেলো যে দুনিয়াতে ইস্ট জর্জিয়া বলে কোনো ইউনিভার্সিটিই নাই। আপনি চিন্তা করুন, যে ইউনিভার্সিটি নাই সেখান থেকে নিয়ে ডক্টরেট করেছে, এরকম মহিলা। তারপরে ধরুন এই যে এসপ্ল্যানেডে মিটিং করছেন, আপনাদের এখান থেকে খুব দূরে না, তিনি বলছেন ডহরবাবুদের বংশধর আমার সঙ্গে দেখা করুন। আরে রাস্তা বাবুর বংশধরকে আপনার সঙ্গে দেখা করতে, ডহর মানে তো রাস্তা, এটা কোনো ব্যক্তির নাম নয়। ওনার জানা নেই, তার জন্য তো কোনো অনুতাপ নেই। রবীন্দ্রনাথ মারা গেছেন 1941 সালে। তার 6-7 বছর পরে গান্ধীজি যখন এখানে কলকাতায় অনশন করছেন, উনি বলে দিতে পারেন যে রবীন্দ্রনাথের হাতে ফলের রসকে গান্ধীজি অনশন ভাঙলেন, অথচ রবীন্দ্রনাথ অনেক আগে মারা গিয়েছেন। রামমোহন মারা গিয়েছেন 1833 খ্রিস্টাব্দে, আর আমাদের এই বিধানসভাটা হয়েছে 1950 খ্রিস্টাব্দে। উনি সেই বিধানসভাতে রামমোহনকে দিয়ে সতীদাহের উপর আইন পাশ করিয়ে নিতে পারেন। ধরুন শেক্সপিয়ার, কিটস এবং রবীন্দ্রনাথ, তিনজন তো আপনি ছেড়ে দিন, 2জন কখনো একসঙ্গে পৃথিবীতে জীবিত ছিলেন না। আপনি তাদের জন্ম মৃত্যুর যদি তারিখ দেখেন, আমি বের করে দেখেছি, কিন্তু উনি এই 3জনকে একসঙ্গে সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারেন। এই রকম মহিলা। আমি একটু আর্চিগড়ের প্রসঙ্গে আসি। আসুন। সেই সময় বলেছিলেন যে সঞ্জয়ের একার পক্ষে সেই কাজটা করা সম্ভব নয়, এবং কলকাতা পুলিশ আমরা দেখলাম একেবারে তদন্তের পর প্রথমে তাদের যা বয়ান ছিল, তারপরে সিবিআইয়ের ক্ষেত্রেও তারা একই বয়ান সামনে আসলো। কি মনে করেন? দেখুন, কলকাতা পুলিশের, আপনারা তো এটা জানেন যে রেপ এবং মার্ডার কেসের ময়নাতদন্ত সূর্যাস্তের পর হয় না, কিন্তু এটা রাত্রিবেলাতেই হয়েছিল। কেন হয়েছিল এটা ব্যাখ্যা দিতে গিয়ে যিনি ওই পোস্টমর্টম দলের প্রধান ছিলেন তিনি বলেছিলেন যে একজন শাসক দলের নেতা বলেছিলেন যদি আজকে রাত্রে না করা হয় তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে তার বাবা মারা চাইছিলেন যে ডেড বডিটা প্রিজার্ভ করা হোক, কিন্তু পুলিশের লোকেরা এবং পার্টির লোকেরা মা বাবা বাড়িতে পৌঁছানোর আগে তাদেরকে নিয়ে বাড়িতে চলে গেলেন, এবং বাড়িতে থেকে নিয়ে শ্মশানে গেলেন। শ্মশানে আগে যে ডেড বডিগুলো পোড়ানোর জন্য ছিল সেগুলোকে ফেলে রেখে ডেড বডিটা পুড়িয়ে দেওয়া হলো। কেন? যে আবার যদি পোস্টমর্টম করা হয় তাহলে অন্যরকম কিছু বেরোতে পারে, সেটা যাতে না করা যায়। আপনি দেখুন, মমতা ব্যানার্জি এখানে মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রীও। সেই স্বাস্থ্যমন্ত্রীর অধীনে যে প্রিন্সিপাল এবং এমএসভিপি, তারা যদি অসৎ না হতেন তাহলে মেডিকেল কলেজে কি মেয়েটা মারা গিয়েছে কিনা বোঝার মতো কোনো ডাক্তার ছিল না। বাড়িতে প্রথমে খবর দিলেন অসুস্থ, তারপরে খবর দিলেন কি এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে খবর দিলেন কি আত্মহত্যা করেছে। কেন ওরকম মিথ্যা খবর দেবে যদি তারা সৎ হবেন?
আবার পুলিশের দেখুন, মেডিকেল কলেজে একটা অচৈতন্য মহিলা পাওয়া গিয়েছে, তো এই যে মারা গিয়েছে সেটা বলছে না। আর ডেড বডিটা যদি ওদের কথা মেনে নেওয়া যায় তাহলে সকাল 9:30টায় দেখেছে, আর এফআইআর হচ্ছে থানায় রাত 12:15টায়। এত দেরি কেন? তো এইগুলো কারণটা আপনি বুঝতে পারবেন যখন মুখ্যমন্ত্রীর কথা শুনুন। বলছেন যে আমি রাত 2টো পর্যন্ত সিপির সঙ্গে কথা বলেছিলাম। আমাদের মুখ্যমন্ত্রী, তো আমি বললাম যে ও বেআইনি কথা, মিথ্যে কথা, ভুল কথা বলার জন্য কোনো রকম রাগঢাক নেই। আমি বলছি যে এটা উনি বেআইনি কাজ করছেন, সেটা নিজে মুখে বলছেন। বেআইনি কেন? আপনারা জানেন যে পুলিশ কমিশনার সরাসরি মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রীর অধীনে কাজ করে না, মাঝখানে হোম সেক্রেটারি আছেন, এবং আমাদের ইউনিফর্ম সার্ভিসের নিয়ম অনুসারে পুলিশ কমিশনার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন না। ওনাকে কিছু বলতে হলে হোম সেক্রেটারির মাধ্যমে বলতে হবে। পুলিশ মন্ত্রীরও কিছু জানতে হলে হোম সেক্রেটারির মাধ্যমে জানতে হবে। তবুও আমি ধরে নিলাম যে খুব বিশেষ জরুরি কিছু প্রয়োজন ছিল, হোম সেক্রেটারির মাধ্যমে যেতে পারেনি। একবার কথা বলেছে, সে মুখ্যমন্ত্রী ফোন করুন বা কমিশনার ফোন করুন, কিন্তু 2টো পর্যন্ত একটা না বারবার কথা বলছে কেন? কোনো সৎ কাজের জন্য এরকম কথা বলার দরকার হয়? ওই যে প্রমাণগণ লোপাট করতে হবে, ধর্ষণ এবং খুনের মামলাটা ধামাচাপা দিতে হবে, তার জন্য তো এগুলো করা। তুমি তো নিজে বলছেন যে আমি বেআইনি কাজ করছিলাম। এটাতে গেল কলকাতা পুলিশ, কেন অন্য কিছু পেল না? তারপরে মামলাটা হাইকোর্ট অর্ডার দিল, এটা 9 তারিখ সকালে তো দেখা গিয়েছিল। 13 তারিখে হাইকোর্ট অর্ডার দিল যে এটা সিবিআই তদন্ত করবে, এখানকার কলকাতা পুলিশের তদন্ত সন্তোষজনক নয়। 14 তারিখে হাসপাতালের পর গুন্ডা বদমাশরা লরি টরি করে এনে শাসক দলের নেতা নিয়ে আসলেন, তারপরে ভাঙচুর হলো প্রমাণ লোপাটের জন্য। আমি কলকাতা পুলিশে 7 বছর কাজ করেছি, আর ডিসি হেডকোয়ার্টার 2 বছর ছিলাম। আমি জানি কলকাতা পুলিশের যে কন্ট্রোল রুম আছে আর রাস্তায় যে গাড়িগুলো থাকে ফোর্স নিয়ে, 5 মিনিট লাগে না ওখানে রেনফোর্সমেন্ট আসিস বন্ধ করতে। এবং আমি এটা বিশ্বাস করি যে ওখানে যে পুলিশের লোকেরা ছিল তারা সেটা আটকাতে পারতেন, কিন্তু নির্দিষ্টভাবে তাদেরকে বলে দেওয়া হয়ে থাকবে যে ওরা যাতে ঢুকে ভাঙচুর করতে পারে, তোমরা আটকেও না। তারা ঢুকলো, ভাঙচুর করলো। আপনি চিন্তা করতে পারেন। তারপরে সিবিআই লোকেরা প্রভাবিত হয়েছেন, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা কেন্দ্রের শাসক দলের প্রভাবে না কোটি কোটি টাকার প্রভাবে, এটা আমার জানা নাই। কেন বলছি আমি? কারণ সিবিআই আমাদের দেশের সবথেকে নামকরা তদন্তকারী সংস্থা। তারা থানার পুলিশের মতো ল অ্যান্ড অর্ডার ডিউটি করে না, শুধুই তদন্ত করে। এবং তাদের ইন হাউস ফ্যাসিলিটি আছে, মানে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি জন্য তাদেরকে বাইরে যেতে হয় না। তাদের ইন হাউস প্রসিকিউটরও আছে। তো এইরকম একটা সংস্থা স্থানীয় থানার ওসি এবং কলেজের প্রিন্সিপালকে এই কেসে গ্রেপ্তার করলেন, আমি দুর্নীতির কেসে বলছি না। তো যদি তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাননি তাহলে গ্রেপ্তার করলেন কেন? আর যদি প্রমাণ পেলেন তাহলে চার্জশিট দিচ্ছেন না কেন? সেই একাধিক প্রশ্ন তো আসছে। হ্যাঁ, তো সেই জন্য সিবিআই এর লোকেরা প্রভাবিত হয়ে করেছেন, এ ব্যাপারে কোনো রকম আমার সন্দেহ নেই। এখন কোটি কোটি টাকা নিয়ে ঘুষ খেয়ে প্রভাবিত হয়েছেন, না ওই শাসক দলের নেতাদের কথায় প্রভাবিত হয়েছেন, সেটা আমি জানি না। দাদা, আমরা ক্রাইম সিনে যেভাবে দেখি যে চেজিং করা, এনকাউন্টার, আপনার এই দীর্ঘ কর্মজীবনে এই ধরনের অভিজ্ঞতা তো অনেক হয়েছে। দেখুন, এনকাউন্টার আপনারা বলেন, যেমন আপনারা 3rd ডিগ্রি বলেন, দুটোই বেআইনি। এনকাউন্টারের কথা আইনে বলা নেই, 3rd ডিগ্রির কথাও আইনে বলা নেই। বরং আইনে আছে, সেই যদি ডাকাতি কেসের আসামি হয়, মার্ডার কেসেও আসামি হয়, তো আপনি তাকে ধরার পর তাকে মারধর করতে পারেন না, এমনকি চাপ দিতে পারেন না কিছু স্বীকার করার জন্য। যদি আপনি দিয়েছেন, মানে মারধর করেছেন, তাহলে আপনার সে পুলিশ অফিসার চাকরি চলে যাবে, তার সাজাও হবে।
তো এগুলো করা হয় বেআইনি, এনকাউন্টারও বেআইনি। এনকাউন্টার কী করে করে? এই যে পুরানো যে আইন ছিল আমাদের, যেটা বদলি হয়েছে আইপিসি সিআরপিসি ছিল, সেখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স ছিল, যে যদি কোনো পুলিশ অফিসার তার নিজের রক্ষার জন্য দরকার হয় তাহলে সে গুলি পর্যন্ত চালাতে পারে। আর একটা আইন আছে, এখনও সেই আইনটা আছে, আপনি একটা আসামিকে ধরার জন্য কতটুকু বল প্রয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে বলা আছে যে যদি যে অপরাধের সে আসামি, সেই অপরাধের সাজা যদি যাবজ্জীবন জেল অথবা মৃত্যুদণ্ড হয় তাহলে তাকে গুলিও আপনি করতে পারবেন। তো যত এনকাউন্টারগুলো করে এই আইনের সাহায্য নিয়ে করে, তারা দেখায় যে হয় নিজেদের আত্মরক্ষার জন্য গুলি করেছেন, না হলে যে এরকম কেসের আসামি, ওকে ধরার জন্য আমি গুলি করেছি, নাহলে ধরতে পারতাম না। একটু শুনুন, এখন যদি পেছনে ফিরে তাকান, মানে কোন ঘটনার কথা আপনার কর্মজীবনের প্রথম মনে পড়ে? দেখুন, অনেক কথা মনে পড়ে। ধরুন যে আমি শিলিগুড়িতে ছিলাম, তো শিলিগুড়িটা আমার পুলিশ জীবনের ক্লাইম্যাক্স বলা যেতে পারে। মানে শিলিগুড়িতে কি আমি প্রথম উপলব্ধি করেছিলাম যে আমাদের দেশের লোকেরা কী করে দেবতা হয়ে যায়। কারণ এবং এটা আমি দেখেছিলাম যে একটু সৎভাবে নিরপেক্ষভাবে কাজ করলে, আর যে লোক আপনার কাছে আসছে তার আপনার যা চাইছে সেটা আপনাকে করে দিতে হবে না, কিন্তু সে যদি বোঝে যে আমার যতটুকু ক্ষমতা আছে আমি ততটুকু চেষ্টা করছি, তাহলে তারা আপনাকে একদম দেবতার পর্যায়ে চলে যায়। আমি এটা আমার উপন্যাসে লিখেওছি যে কোনো ভদ্রমহিলা এসে যে আমার কাছে সাহায্য পেয়ে যখন বলছে যে বাবা, তো আমি তো ভগবানকে দেখিনি, কিন্তু তুমি তো ভগবানের মতো কাজ করছো, আমার কাছে তুমি ভগবান। তো এটা লোকেরা, পুলিশের লোকেরা যদি সৎভাবে কাজ করে, নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে লোকেরা কিন্তু তাকে ভগবানের পর্যায়ে নিয়ে চলে যায়। আমাদের অনেক পুলিশ অফিসার এটা মানে কি বলবো, এটা বুঝতেই পারলো না, তারা অসৎভাবে কাজ করে, ফলে লোকেরা গালিগালাজ করে। গত কয়েক মাস বা এই পর্যায়ের, মানে এই থার্ড টার্মে যদি সরকারের বেশ কিছু বছরের আমরা দেখি, তাহলে একাধিক অভিযোগ যেমন সামনে আছে, একাধিক দুর্নীতি সামনে আছে, এসএসসি যার মধ্যে একটা বড়, কি বলবেন? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এসএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে কর্মকর্তারা, সকলে মিলে ষড়যন্ত্র করে যারা যোগ্য প্রার্থী তাদেরকে বঞ্চিত করে, যারা অযোগ্য প্রার্থী তাদেরকে চাকরি বিক্রি করেছেন। তো এত ব্যাপক দুর্নীতি, যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী 3 বছরের উপর হাজত খেটেছেন, বিচারে কী হবে জানি না। কিন্তু আপনি তো এটা নিশ্চিত মানবেন যে মন্ত্রীর ঘাড়ে 12টা মাথা ছিল না যদি মুখ্যমন্ত্রী তাকে অনুমতি অন্তত না দিতেন। আর তার যে অনুমতি ছিল, আমি 2টো প্রমাণ দিচ্ছি। এই যখন দুর্নীতি হচ্ছিল তখন মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠি এসেছিল যে এই লোক এত টাকা আদায় করে চাকরি বিক্রি করেছে, তিনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। যদি তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকবেন তাহলে কেন ব্যবস্থা নেননি? আর দ্বিতীয় যেটা প্রমাণ, সেটা যারা যোগ্য চাকরি পায়নি তাদের চাকরি পাওয়ার জন্য তিনি কিছু করেননি, কিন্তু যারা অযোগ্য টাকা দিয়ে চাকরি কিনেছিলেন তাদের চাকরিটা যাতে বাঁচে তার জন্য অতিরিক্ত পদ সৃষ্টি করে শিক্ষামন্ত্রী শিক্ষা সচিবকে দিয়ে এসএসসির মাধ্যমে হাইকোর্টে এফিডেভিট দাখিল করেছিলেন। হাইকোর্ট মানেনি বলে করতে পারেনি। যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের জন্য মুখ্যমন্ত্রীর দরদ উঠলে উঠবে কেন যদি তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকবেন? অর্থাৎ মুখ্যমন্ত্রী এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তো একটা রাজ্যের কথা ভাবতে পারেন যেখানে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা পুরোপুরি দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের আর একদিনও পদে থাকার কোনো অধিকার আছে? আমার মতে নাই। তাহলে পরিবর্তন প্রয়োজন বলে মনে করছেন? আমি তো লিখেছি, তার জন্য আমি বইও লিখেছি, ছেপেছি।
সেগুলো বিক্রি হচ্ছে। এবং আমি মনে করি যে রাজ্যের মানুষের স্বার্থে এই মমতা ব্যানার্জির সরকার যত তাড়াতাড়ি উৎখাত করা যায় তত ভালো। তাহলে এই 15 বছরের এই সরকারের যে শাসনকাল তাকে কিভাবে আপনি ব্যাখ্যা করতে চাইবেন? এবং একের পর এক নির্বাচনে আমরা দেখছি জিতে যাচ্ছে, সেটা কি কোথাও গিয়ে তার ব্যক্তিগত কারিশমা? না, ক্যারিশমার জন্য যেতেন না, তাহলে নন্দীগ্রামেও জিততেন। ক্যারিশমা নন্দীগ্রামে ছিল না তা তো নয়, যেতেন সেটা হচ্ছে রিগিং করে। আমি একটা উদাহরণ দিই, আমাদের যেখানে বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে, সেটা নতুন পৌরসভা হয় এবং সে পৌরসভার ভোট হয় 17 সালে। তা আমি সেখানে নির্দল প্রার্থীর ইলেকশন এজেন্ট হিসেবে কাজ করেছিলাম। তো কিভাবে জিতে সেটা দেখুন, আমি এটা বইও লিখেছি। এই যে আমি যে এই রাজ্য পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব বলছে, সেই বইয়ে ওটা আছে। ধরুন থানার অফিসার ইউনিফর্ম পরে নেম প্লেট লাগিয়ে চলে গেলেন, গিয়ে গ্রামের লোকদেরকে বলছেন যে শাসক দলকে ভোট দিতে হবে, যদি দিতে চাও তাহলে বাড়িতে থাকো, নাহলে বাড়ি ছেড়ে চলে যাও, ভোটের পর আসবে। আপনি চিন্তা করুন, থানার অফিসার ইউনিফর্ম পরে নেম প্লেট লাগিয়ে। তো আমি যখন খবরটা পেলাম তখন প্রথমটা আমি বিশ্বাস করতে পারিনি। তারপর গিয়ে লোকদের সঙ্গে যখন কথা বললাম তখন বিশ্বাস করতে হলো। তা আমি থানায় গেলাম, তো থানার যিনি আইসি ছিলেন তিনি অস্বীকার করলেন না। তিনি বললেন তাহলে বোধহয় যেসব অফিসাররা এখানে এসেছেন তাদের কেউ গিয়েছিলেন। আপনি চিন্তা করুন, তাদের কেন মাথা ব্যথা হলো যে তারা ভোট শাসক দলকে দেবেন যারা বাইরে থেকে এসছেন? যে অফিসারের নাম বলছিলেন তাকে সেই ইউনিফর্ম পরে নাম পড়া আমি থানায় দেখলাম, কিন্তু আইসি বললেন যে যাই হোক স্যার, আর হবে না। তা আমি সেগুলো দিয়ে আসলাম, দিয়ে যে লোকগুলোকে বললে যে আর এরকম করবে না, এটা আশ্বস্ত করতে যাব। ওই মোড়ের মাথায় রাস্তার পর আমার গাড়িটা ঘিরে ধরলো, আমার ড্রাইভারকে মারধর করলো, ড্রাইভার পালিয়ে গেল, আমার সঙ্গে আরেকজন লোক ছিল তাকে মারধর করলো, পালিয়ে গেল। আমি গাড়িতে ছিলাম, সেখানে হেসে নিয়ে এসে আমার গলায় ধরলো যে কমপ্লেন করতে গিয়েছিস, তোর গলাটা এখন নামিয়ে দিলে কে ঠেকাবে। মানে আজ যে কথা বলেছে সব আমি বলতে পারবো না, আমি থাকলাম। এরকম মানে সেই মিনিটের পর মিনিট এরকম অত্যাচার হয়ে যাচ্ছে। যারা পালিয়েছিল তারা গিয়ে থানায় খবর দিয়েছে। তো একজন এএসআই জনদী কনস্টেবল নিয়ে ঘন্টা 2 পরে সেখানে পৌঁছলেন। তারপর যিনি অপরাধের নেতা তার কাছে হাত জোড় টোড় করে আমাকে উদ্ধার করলেন। আমি আবার থানায় গেলাম, এই অভিযোগটা জানালাম। তারপরেও ওই যে ইউনিফর্ম পরে গিয়ে বলা টলা বন্ধ হলো না, কিছু পরিবর্তন হলো কিন্তু বন্ধ হলো না। তারপরে ভোটের দিনের কথা বলি, পুরোটা বলতে গেলে অনেক হবে। ভোটের দিনে যারা শাসক দলকে ভোট দেবে না তাদের বাড়ির কাছে বোমা নিয়ে বন্দুক নিয়ে লোক, গুন্ডা বদমাশরা দাঁড়িয়ে গেল। সব পিছনের দরজা দিবে কোনোভাবে কয়েকজন লোক এসে যদি ভোটের লাইনে দাঁড়ালো, আমার চোখের সামনে তাদের উপর আমি বোমা মারতে দেখলাম, গুলি খেয়ে পড়ে যেতে দেখলাম আমার চোখের সামনে। এটা টিভিতে দেখানো হয়েছিল। তো তারপরে এই বোমাগুলির পরেও যখন লোক বুথে ঢুকছে তখন বুথের মধ্যে অস্ত্র নিয়ে গুন্ডারা আছে, তারা তার ভোটটা শাসক দলের লোককে দিয়ে দিচ্ছে। অর্থাৎ সব কিছু সহ্য করে যে ভোট দিতে যাচ্ছে সেও নিজের পছন্দ মতো ভোট দিতে পারছে না। কি করে যেতে এবার বুঝলেন? তাহলে 34 বছরের বাম শাসন, হ্যাঁ, 15 বছরের বর্তমান শাসনকাল দেখছেন বর্তমান সরকারে, দুটোকে যদি কম্পেয়ার করতে বলা হয় কি বলবেন? দেখুন এই মমতা ব্যানার্জির শাসনের সঙ্গে অন্য কোনো শাসনের তুলনা করতে বললে এবং তুলনা করতে চাইলে সে শাসনের অপমান করা হয়। কোনো শাসনের তুলনা হয় না মমতা ব্যানার্জি যা করছেন।
বোধহয় কোনো রাজ্যে, মানে কোনো পৃথিবীতে তুলনা হয় না মমতা ব্যানার্জি যা করছেন। আপনি পরিবর্তনের কথা বলছিলেন, হুম, বিকল্প কাকে ভাবছেন? দেখুন, আমি যেটা বলে দিই সেটা ঠিক হবে না। মানুষ যাকেই ভোট দিক, মমতা ব্যানার্জিকে নয়, এটুকু আমি বলতে পারি। কারণ একাধিক দল আছে, লোকেরা তাদেরকে যাকে মনে করবে যে সেই তাদেরকে ভালো শাসন দিতে পারে তাকে ভোট দিক। তো মমতা ব্যানার্জির কোনো লোককে ভোট দেওয়া মানে আরও রাজ্যটার ক্ষতি করা। আপনার কথার প্রসঙ্গে এই প্রশ্নটা চলেই আসছে যে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান এবং একই সঙ্গে ব্যক্তি হিসাবে আপনি দেখেছেন প্রত্যেককেই, কি বলতে চাইবেন? দেখুন, আবারও বলছি যে বুদ্ধদেব ভট্টাচার্য ব্যক্তি জীবনে একদম সৎ লোক ছিলেন। জ্যোতিবাবু সম্পর্কে আমি অতটা না জানলেও আমি তাকে মোটামুটি সৎ লোক হিসেবেই জানি। তার ছেলে নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল তখন, কিন্তু তাছাড়া তাদেরকে কথা বলা যেত, তারা শুনতেন। জ্যোতি বসু তো শুনতেনই, আর বুদ্ধদেব বাবুকে তো তার দলের বিরুদ্ধেও কোনো অন্যায় থাকলে বা অন্য অফিসারদের কিছু অন্যায় থাকলে সেটা বললে তিনি শুনতেন এবং খোঁজ খবর নিয়ে মানতেনও। কিন্তু মমতা ব্যানার্জির কাছে তো কিছু বলার মতোরই সুযোগ নাই। উনি পুরোটাই অন্যায়ের উপরে চলেন, ন্যায়ের কোনো ব্যাপারই নাই সেখানে। সব থেকে বেশি যে বিরোধী শাসক মানে দল যারা এই মুহূর্তে রাজ্যে দাবি করছে যে তারা ক্ষমতায় আসছে, একবারে 2/3 মেজরিটি নিয়ে আসছে, সেই বিজেপির অন্তত বাংলাতে ভবিষ্যৎ কি দেখেন? এখন এটা আমার পক্ষে বলা ঠিক হবে না, কারণ দেশের ভোটাররা যাকে ভোট দেবেন তাদের ভবিষ্যৎ ভালো হবে। তো সকল ভোটারের হয়ে আমার ভবিষ্যৎ বলাটা আমি ঠিক মনে করছি না। একটু বিজেপি অর্থাৎ একেবারে কেন্দ্রীয় সরকারের প্রসঙ্গে একটু জানতে চাইবো। মোদিজি তার কাজ বা একাধিক সময় তো এখানে অভিযোগ উঠেছে যে কেন্দ্র রাজ্য বঞ্চনার অভিযোগ বারবার এসে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে মোদিজির কাজ সেটাকেই বা আপনি কিভাবে রাখেন? দেখুন, যেমন 100 দিনের কাজ বা এইসব যে কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, দুর্নীতি যে আছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি খুশি হতাম যে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে ভিতরে ঢোকালে। এই যে ধরুন, এখানে দুর্নীতির তো সবথেকে বড় নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। তো দেখুন, এই যে নিয়োগ দুর্নীতিতে পার্থ চ্যাটার্জিরা ভিতরে গেলেন, কিন্তু মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদই করা হলো না। এটার আমি কোনো কারণ বুঝি না। অতএব কেন্দ্র সরকারের পক্ষেও এ রাজ্যে মমতা ব্যানার্জি যে দুর্নীতিগুলো করছেন সেগুলোর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে আমি কিন্তু ক্ষুব্ধ বলতে পারি। অভিষেক ব্যানার্জিকে নিয়ে কি বলবেন? দেখুন, উনি মমতা ব্যানার্জির যোগ্য উত্তরসূরি? আত্মীয়, সেই জন্য নেতা, নাহলে ওনার রাজনীতিতে আর কি বলবো। যোগ্য উত্তরসূরি বলে মনে করেন? যদি ভোট রিগিং করা যোগ্যতা হয় তাহলে উনি যোগ্য উত্তরসূরি, কিন্তু যদি সুশাসন বিবেচনা করা হয় তাহলে ওনার কোনো যোগ্যতাই নাই। ওনার, যেমন মমতা ব্যানার্জির জালি ডক্টরেটের কথা আমি বললাম, তো ওনার যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যেসব প্রশ্ন আছে সেগুলো আপনাদের জানা আছে। উনি যেভাবে ভোটে যেতেন সেগুলোও আপনাদের জানা আছে, সেগুলোকে তো সমর্থন করা যায় না। একের পর এক এই শাসকের শাসনকালে আমরা দেখেছি গত কয়েক মাসে, অন্তত এই 2021-এর বিধানসভা নির্বাচনের পরে এই লাস্ট টার্মে একের পর এক মন্ত্রী গ্রেফতার হচ্ছে। আপনি পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ এখনই উত্থাপন করেছিলেন এবং মানে টেলিভিশনে মনে হয় চোখ সরাতে পারেনি কোনো দর্শকই সেই সময়, যেভাবে টাকার পাহাড় সামনে এসেছে। কি বলতে চাইবেন? রেশন দুর্নীতি। হ্যাঁ, টাকার পাহাড় সামনে এসছে, আপনারা সেগুলো প্রচার করছেন, কিন্তু আপনারা এটা প্রচার করছেন না যে তিনি ফোন করেছিলেন মমতা ব্যানার্জিকে এবং মমতা ব্যানার্জি তার ফোন ধরেননি। তো যিনি সব থেকে বেশি অপরাধ করলেন তিনি বাইরে থাকলেন। পার্থ চ্যাটার্জি কি
মমতা ব্যানার্জি থেকে বেশি অপরাধী? একাধিক প্রশ্ন তো চলে আসে, যে অর্থাৎ আপনি যেটা বললেন যে বিকল্পকে সেই বিষয়ে আপনি বলতে চাইবেন না, এবং বাংলার মানুষ তারা যোগ্যকে সেটা বিচার করে ভোট দিন। কিন্তু যা পরিস্থিতি আমরা দেখছি সাংগঠনিক দিক থেকে হোক, যে রাজনৈতিক দলগুলো এখন এখানে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসই কি একমাত্র অপশন মানুষের কাছে হয়ে আছে বলে একের পর এক ভোট জিতে যাচ্ছে? আপনারা এই প্রসঙ্গ যদিও আপনি না, 2011 সালের কথা ভাবুন। তখন তৃণমূল কংগ্রেসের কি এখন যে সংগঠন গুন্ডা বদমাশরা আছে অত বেশি ছিল? তো তারপরেও তারা ভোটে জিতেছিলেন। তো তার মানে ভোটাররা তাদেরকে ভোট দিয়েছিলেন, এবং নির্বাচন কমিশনের তরফ থেকে যারা কাজ করছিলেন তারা তৎকালীন যে শাসক দলের লোকেরা যাতে ভোটটা রিগিং করতে না পারেন তার ব্যবস্থা করেছিলেন। তা এখনও যদি ভোট করার আগে এই শাসক দলের গুন্ডা বদমাশেরা ভোট রিগিং না করতে পারেন, তাহলে কিচ্ছু করতে হবে না। শাসক দল এমনি, এই দায়িত্বটা নেবে কে? দেখুন, নির্বাচন কমিশনের ভোট পরিচালনা করে, দায়িত্বটা তাদেরকে নিতে হবে যদি তারা করতে চান কিনা। এখন করতে না চাইলে তো কিছু বলার নেই। এই বড় বড় কথাটা তো বলবেন, তারপরে বসে থাকবেন। এই গুন্ডা বদমাশেরা ভোট রিগিং করবে, যারা ক্ষমতা আছে তারাই জিতবে। কিন্তু তারা সত্যিই সত্যিই যদি, আমি বলবো, তারা যদি নিরপেক্ষভাবে ভোট করাতে চান, তাহলে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসার, সংবিধানের কোথাও লেখা নাই যে এই রাজ্যের লোকদেরকে দিয়ে করতে হবে। তো তাহলে এই রাজ্যের লোকেরা যদি নিরপেক্ষভাবে কাজ করার যোগ্যতা হারিয়ে থাকেন, তো তাহলে যেখানে নিরপেক্ষভাবে কাজ করার লোক পাওয়া যাবে সেখান থেকে এনে তাদেরকে কাজে লাগান। আর আপনি কেন্দ্রীয় বাহিনীর কথা বলছিলেন, তাহলে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধান এমন লোকের হাতে দিন যিনি তাদেরকে কাজে লাগাবেন, তাহলে তো হবে। আপনি যদি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসারদের নিরপেক্ষ নিয়োগ করেন ভোটের সময়, তাহলে এই শাসক দল উড়ে যাবে। কি কি চেঞ্জেস দরকার বলে তাহলে মনে করছেন? দেখুন, আপনাকে খুব অল্প কথায় বলা মুশকিল, যার জন্য আমি বইয়ে, একটা পুরো বইয়ে এটা লিখেছি। আমি সেখানে দেখিয়েছি যে তালিকা সংশোধনের যে কাজ হচ্ছে, আমার তো মনে হয় না যে পুরোটা ঠিকভাবে হচ্ছে। সেটাও তো অভিযোগ উঠে। হ্যাঁ, তো সেইটা ঠিকভাবে হওয়া দরকার। যেমন ধরুন, একটা বুথে যদি 100 জন মরা লোকের নাম থাকে আর গুন্ডা বদমাশরা তাদের ভোটটা দিয়ে দেয়, যে 100 জন অস্তিত্বহীন লোকের নাম থাকে, গুন্ডা বদমাশরা তাদের ভোটটা দিয়ে দেয়, এবং দিয়ে দেয়, এটা কাল্পনিক কথা বলছি না। দ্বিজেন মুখার্জি খুব বিখ্যাত লোক, 18 সালে মারা গিয়েছেন, 22 সালের ভোটে তার হয়ে কেউ ভোট দিয়েছে? আপনি চিন্তা করুন, প্রিজাইডিং অফিসার দ্বিজেন মুখার্জিকে চেনে না, পোলিং অফিসার চেনে না, পুলিশ অফিসাররা চেনে না, তার মানে সবাই যুক্ত আছে। একটা লোক রন্ধ্রে একদম। হ্যাঁ, দ্বিজেন মুখার্জির ভোট দিচ্ছে। আর প্রিজাইডিং, এখন তো ভোটার কার্ডে যদি ব্যক্তিগতভাবে নাও চেনে, ছবি থাকে, তো দ্বিজেন মুখার্জির ছবি সমেত কার্ড তো পাবে না, তারপর অন্য কার্ড নিয়ে আসছে, জাল কোনো কার্ড হবে। তো তাহলে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসার যারা আছে, কী জন্য আছেন ওখানে? তো এই রকম আপনাকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসারদের নিরপেক্ষভাবে, যাতে যার ভোট দেওয়ার অধিকার আছে সেই আসছে কিনা, বা বুথের মধ্যে কোনো গুন্ডা বদমাশ বসে থাকছে কিনা, বা যে লোকটা ভোট দিতে আসছে তাদেরকে আটকানো হচ্ছে কিনা, ভোটের আগে বা পরে তার নিরাপত্তা আছে কিনা, তো এগুলো নিশ্চিত যদি আপনি না করতে পারেন তাহলে ভোটে জিতবেন না। এইগুলো নিশ্চিতের কথা যেখানে আসছে, আমি একটু পিছিয়ে যাব। ডায়মন্ড হারবার কেন্দ্রের কথা আমাদের প্রত্যেকের মনে রয়েছে, একটা বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এবারেও তিনি 250 টার্গেট একটা বেঁধে দিয়েছেন। কি বলতেন? দেখুন, টার্গেট বেঁধে মানুষ তখনই দিতে পারে যে তারা যেভাবে ভোট করাবেন, ঠিক করবেন, সেভাবেই ভোট হবে। ভোট যদি সুষ্ঠুভাবে হয়, অবাধে হয়, তাহলে আবেদন করতে পারেন যে আমাকে ভোট দাও, টার্গেট বাঁধতে পারেন না। কিন্তু তিনি তো দাবি করছেন ডায়মন্ড হারবারই এখন মডেল। ডায়মন্ড অবশ্যই মডেল। এরকমভাবে ভোট লুট করার মডেল অন্য কোথাও আছে বলে আমার জানা নেই। তো আপনি যদি ভোট লুটের মডেল বলেন, তাহলে ডায়মন্ড হারবার অবশ্যই মডেল।
ভালো কাজের মডেল নয়। হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বলতে চাইবেন? শুভেন্দু অধিকারকে নিয়ে আপনারা যা জানেন তার থেকে বেশি আমি কিছু জানি না। তাও একটু শুনি। দেখুন, শুভেন্দু অধিকারী এর আগে কোথায় ছিলেন সেটা আপনারা জানেন, এখন কোথায় আছেন সেটা আপনারা জানেন। তো এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। কিন্তু এই আগে কোথায় ছিলেন এবং এখন কোথায় আছেন, এই দুটোর মাঝেও তো অন্তর্নিহিত বেশ খানিকটা মানে থেকে যায়। না, অন্তর্নিহিত কোনো মানে নাই। মানুষ একটাই থাকে, সে কখন কোন দলে আছে তারপর নির্ভর করে তার কথাবার্তা পরিবর্তন হয়। যেমন আপনি দেখুন যে সাম্প্রতিক যারা দল পরিবর্তন করছে, হয়তো ১ মাসও হয়নি, তাদের আগে যে কথা বলেছে আর এখন যে কথা বলছে সেগুলো পাশাপাশি রাখুন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা নির্দিষ্ট নীতি নিয়ে রাজনীতি করে তাহলে এরকম হওয়া খুব মুশকিল। এমন হতেই পারে যে আমি একটা দল করছি, দেখা গেল যে সেই দল ঠিক নীতির পথে চলছে না, তখন তো বাধ্য হয়ে অন্যদিকে যেতে হবে। একটা বিষয় জানবো যে বামেরা অভিযোগ করে যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা আতাত রয়েছে, একেবারে কয়েনের এপিটোপিট। আবার বিজেপির একটা উল্টো অভিযোগ, কংগ্রেস তৃণমূল বা বামেদের সঙ্গে একটা আতাত রয়েছে। তৃণমূল কংগ্রেসের এই 15 বছরের শাসনকাল যেটা বলছেন পরিবর্তন দরকার, সেই জায়গায় কোথাও গিয়ে কি লেফট হোক এবং বিজেপি হোক তাদের কি একটা আন্ডারস্ট্যান্ডিং করে চলা উচিত, এটাও কি আপনি মনে করছেন? দেখুন, প্রতিটি রাজনৈতিক দল শুধু নিজেদের সুবিধার কথা ভাবে। ভাবা উচিত দেশের মানুষের মঙ্গলের কথা, দেশের কথা। কিন্তু তারা যেন তেন প্রকারে ক্ষমতা দখল করতে চায় এবং ক্ষমতায় থাকতে চায়। দেশের মানুষের কিছু ভালো হবে, দেশের কিছু ভালো হবে, সে কথা কিন্তু প্রায় কেউ চিন্তা করে না। বর্তমান রাজনৈতিক নেতাদের কোনো দেখে রাজনৈতিক দলই ভাবে না বলছেন? আমার তো তাই মনে হয়। দেখুন, আমি ব্যক্তিগতভাবে যেসব রাজনৈতিক দলগুলোকে দেখছি, রাজনৈতিক নেতারা শুধুমাত্র ক্ষমতা দখল করে থাকতে চায় এবং ক্ষমতা দখল করে যে সব রকম ন্যায় কাজ করে তাও নয়। তো নিয়োগ দুর্নীতির কথা আপনিই তুললেন, তো সেটা তো ন্যায় কাজ না। কিন্তু যদি তারা ক্ষমতায় না থাকতো তাহলে এই দুর্নীতিটা তারা করতে পারতো না। এই বর্তমান আমাদের রাজ্যের যে ধরনের পরিবেশের মধ্যে আমরা রয়েছি, যে ধরনের অভিযোগ বারবার উঠে আসছে, সেটা বিরোধীরা করুক বা সাধারণ মানুষের মুখেও একাধিক অভিযোগ শোনা গেছে, বিভিন্ন দুর্নীতি সামনে এসছে, সমস্ত কিছু নিয়ে। দুর্নীতি বন্ধ হওয়া উচিত এবং যারা দুর্নীতি পরায়ণ তাদের ক্ষমতা থেকে সরানো উচিত। কিন্তু সেখানেও তো বারবার সেই আহ, একই প্রশ্ন চলে আসে যে বিকল্পকে। একটা বিষয় জানবো, 2019 যদি খুব ভুল না করি, আপনি সম্ভবত যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আপনার মানে কোনো লিডিং রাজনৈতিক দলের ওপর ভরসা না রেখে নিজের একটা দল করেছিলেন এবং আপনি লড়েছিলেন। এবারে 2026-এ যদি আপনাকে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে টিকিট দেওয়া হয়, তাহলে আপনি কি আসতে চাইবেন? দেখুন, 19-এ আমি এখানে লোকসভায় দাঁড়িয়েছিলাম। আমি রাজনৈতিক দলটা নিজে যেটা রেজিস্ট্রি করেছিলাম 2016 সালে এবং 16 সালেই আমি বিধানসভা ভোটেও মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্র, যেটা আমার জন্মস্থান, সেখান থেকে দাঁড়িয়েছিলাম। আমি যদি কোনো রাজনৈতিক দল প্রার্থী করলেই সেখান থেকে দাঁড়ানোর মতো অবস্থায় থাকতাম, তাহলে আমাকে দলটা রেজিস্ট্রি করতে হতো না। কারণ আমি রিটায়ার করতে যাচ্ছি। সেই সময় এখানে খুব কম রাজনৈতিক দল আছে যারা আমাকে অ্যাপ্রোচ করেনি তাদের দলে নেওয়ার জন্যে। কিন্তু যখনই আমি সেই সব দলের নেতাদের কথা ভেবেছি, তাদের অধীনে আমি কাজ করতে পারবো না, এটা আমার মনে হয়েছে। তার জন্যে আমার তখন কিছু উপলব্ধি বাকি ছিল। আমি মনে করেছিলাম তো আমি সারা জীবন সৎ মানুষ হিসেবে কাজ করেছি। চাকরি জীবনে আমাকে তো কেউ অসৎ বলতে পারে না। তো অধিকাংশ লোক তো সৎ। আমি তখন তাই ভাবতাম। তো তাহলে আমি যদি সৎ মানুষ হিসেবে তাদের সামনে দাঁড়াই, তাহলে তারা আমার সঙ্গে থাকবেন। কিন্তু 16-তে বিধানসভার ভোটে দাঁড়িয়ে, তারপরে 19-এ যাদবপুরে ভোটে দাঁড়িয়ে আমার একটা যে উপলব্ধি হয়েছে তার মধ্যে কতকগুলো,
আমার মনে হয়েছে যে যারা ভোটার, কিছু ভোটার আছে তারা এ ক্ষমতায় আসতে পারবে কিনা, সম্ভাবনা থাকলে ভোট দেয়, নাহলে দেয় না। সেটা মাথায় রেখে হ্যাঁ, এটা একটা। তারপরে কিছু ভোটার আছে যে প্রার্থী তাদেরকে যত বেশি টাকা দেবে তাকে ভোট দেবে। আমার ভোটে দাঁড়িয়ে আগে তো কিছু এতটা ছিল না যে আমাকে যদি ভোটে জিততে হয়, তো এখানকার আমি যেটা আগে ভাবতাম যে অধিকাংশ লোক সৎ, আমার এখন ধারণা যে অধিকাংশ লোক অসৎ, তাদের বুনিয়াদি চরিত্র নাই। 500 টাকা পেলে সে আপনাকে ভোট দেবে, কেউ যদি 700 টাকা দেয় তাকে ভোট দেবে। 1 প্যাকেট বিরিয়ানি পেলে সে একটা রাজনৈতিক দলের মিটিংয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যাবে। একটা ধুতি পেলে সে একটা রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা দিয়ে দেবে। তো এইরকম যাদের বুনিয়াদি চরিত্র নাই, তাদের কাছ থেকে আমি কিছু আশা করতে পারি না। তো এইরকম উপলব্ধিটা আমি আগে ছিল না। আগে আমি সাধারণ মানুষকে খুব সৎ ভাবতাম। ভোটে দাঁড়িয়ে আমার এই উপলব্ধিটা হয়েছে। আমার উপলব্ধি ভুল হলে আমি খুশি হব। তো তখন দেখুন, যারা আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছিলেন তাদের মধ্যে কংগ্রেসের সোমেন মিত্র ছিলেন। ভদ্রলোক মারা গিয়েছেন এখন, আমার বাড়িতে কয়েকবার গিয়েছেন। তো একবার আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি তো যেতে চাইছি না, আমার কারণ আছে, আপনারা নিতে চাইছেন কেন, আপনাদের কারণ কি? তো উনি আমাকে যে কথাটা বলেছিলেন সেটা হলো যে দেখুন, আপনাকে নিয়ে আমাদের দলের খুব বেশি লাভ হবে না, কারণ আপনি টাকা তুলতেও পারবেন না, আপনি টাকা কাউকে দিতেও পারবেন না। আপনাকে আমরা চাকরি জীবনে যে আপনাকে যা দেখেছি আমি, বলে তাহলে আপনারা চাচ্ছেন কেন? বলে দেখুন, মনমোহন সিং ছিল না আমাদের, আমাদের এক একটাই লোককে দেখানো দরকার আমাদের দলে সৎ লোক আছে। তো আপনাকে আমরা শুধু এটুকু দেখাতে পারবো যে আমাদের দলে সৎ লোক আছে। তো আমি কোনো রাজনৈতিক দলে গেলে এরকম ওই সৎ মুখ হিসেবে গিয়ে তারা যেভাবে চালাবে তাতে যদি আমি রাজি হই, তাহলে সেখানে আমি সেই দলের অনুশাসনে থাকা তো সম্ভব নয়। দেখুন, আমি কি বলবো, আপনি এটা বিশ্বাস করে আমি যদি কোনো দলে যোগ দিই, তাহলে তো দলের অনুশাসন আমাকে মেনে চলা উচিত, এটা আমি মনে করি। তা আমি যদি মেনে না চলতে পারি, তাহলে সে দলে আমার যাওয়া উচিত না। সেই জন্য আমি, আপনি যেরকম বলছেন, আমি সেরকম কোনো দলে যাইনি। এমনকি কোনো পদও আমি নেওয়ার আগে সে কথাটা ভেবেছি বলে আমার জীবন যেরকম হতে পারত, এসব কথা না ভাবলে সেরকম হয়নি। তাও সবশেষে যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইবো, যদি কোনো রাজনৈতিক দল, শাসক দল ছাড়া, যদি আপনার কাছে প্রস্তাব দেওয়া হয় এবং সেই প্রস্তাবটা থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হিসেবে আপনাকে দাঁড়াতে হবে, আপনি অ্যাকসেপ্ট করবেন? আমাকে এই প্রস্তাব ইতিমধ্যে দেওয়া হয়েছিল, হবে কেন, আমি বলছি। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে যখন দাঁড়ালেন, তখন আমাকে প্রথমে একজন ফোন করলেন দাঁড়ানোর জন্য। তো আমি বললাম যে সিপিএমের পক্ষ থেকে বলছিলেন। তা আমি বললাম যে আপনি সিপিএম পার্টির কোন পদে আছেন? তো উনি বুঝতে পেরেছেন আমার কথা, আমার সঙ্গে কোনো কথা বলেননি। তারপরে যিনি সম্পাদক, তিনি আমাকে ফোন করলেন। তো আমি বললাম যে দেখুন, মমতা ব্যানার্জিকে পরাজিত করার জন্য যদি আমার কোনো রোল থাকে, তাহলে আমি সেটাতে রাজি ছিলাম। কিন্তু আপনারা ওই আসনটা আইএসএফকে দিয়ে দিয়েছেন, খবরের কাগজে এটা বেরিয়েছে। আইএসএফ যেহেতু মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো প্রার্থী দিতে চাইছেন না, তখন আপনি আমাকে বলছেন, তাহলে আমি রাজি হব কেন? উনি আর কিছু বলেননি। তো এরকম প্রস্তাব দিতে হবে না, অনেক আগেই এসেছে। এবং গত লোকসভা ভোটেও আমাকে বিজেপির তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কংগ্রেসের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত এমন প্রস্তাব পেয়েছেন? আসার সম্ভাবনা কম, কারণ যারা প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছেন আমি তাদের প্রস্তাবে রাজি হইনি। অতএব তারা তো আমাকে জানেন যে আমরা বললেই আমি রাজি হয়ে যাব, সেরকম তো আগে হয়নি। আমি তো বললাম, গত লোকসভাতেও প্রস্তাব এসেছিল। আপনি না করে দিয়েছেন? হ্যাঁ, কারণ আমি, আমার যা স্বভাব, আমি মানাতে পারবো না, ঝামেলা হবে।
যেমন আমার আইপিএস এর চাকরিতে হয়েছে, তার থেকে অনেক বেশি হবে। আপনার মতে তাহলে 2026-এর নির্বাচনের পর পরবর্তী সিএম কে? আপনারা তো জানেন যে আমাদের দেশের আইন অনুসারে যারা এমএলএ হন তারা সিএম ঠিক করবেন। এটা আগে থেকে কোনো কোনো পার্টি সিএম ফেস হিসেবে কাউকে প্রজেক্ট করেন, কিন্তু নিয়ম হচ্ছে যে যারা এমএলএ হয়েছেন তারা বলবেন যে কে সিএম হবেন। সংখ্যাগরিষ্ঠ দলের লোকেরা ঠিক করবেন যে সিএম কে হবে। একদমই দাদা, বেশ কিছু সম্ভাবনার দিক আপনি তুললেন এবং যেরকম পরিস্থিতি রাজ্যে চলছে সেই দিকগুলো আপনি ব্যাখ্যা করলেন। এখন সেটা সময়ের অপেক্ষা, দেখার নির্বাচন সুষ্ঠুভাবে হলে সেই ফলাফল কোন দিকে যায়। অনেক ধন্যবাদ দাদা এতটা সময় দেওয়ার জন্য এবং অনেক কিছু আলোচনায় উঠে আসার জন্য।